আসসালামু আলাইকুম। আদরের শিক্ষার্থীরা, কেমন আছো আপু তোমরা? আশা করি সবাই ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হেলেনা বেগম, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি, যেটা বাংলা করলেও হয় আন্তর্জাতিক সাগর আইন, যেটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের থার্ড ইয়ারের, যার কোর্স কোড হচ্ছে GETH 3001 আর কোর্স টাইটেল হচ্ছে ওশেনোগ্রাফি। তাহলে ওশেনোগ্রাফির কোর্স কোড 3001 এর একটি অংশ হচ্ছে আমাদের আজকের ক্লাসের আন্তর্জাতিক সাগর আইন। এটা আমরা গত ক্লাসে পড়েছি। হ্যাঁ, আজকে আমরা এটা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আন্তর্জাতিক সাগর আইন বা ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি। কেমন? তাহলে আমরা একটুখানি ছবি দিয়েছি। কেমন? এটা হচ্ছে সাগর এবং কি আইনে সাগরটা মানুষ ব্যবহার করে, এটাই আমরা জানার শেষ চেষ্টা করব আমাদের সিলেবাসের যেটুকু অংশ আছে বাকিটা। কেমন? আচ্ছা, আমরা সবাই জানি যে আন্তর্জাতিক সাগর আইন নিয়ে যিনি চিন্তা করেছেন এনার নাম হচ্ছে হুগো গ্রুটিয়াস। কেমন? তাকে বলা হয়, কি বলা হয়? ওনাকে বলা হয় ফাদার অফ দ্য ইন্টারন্যাশনাল ল, রেসপন্সিবল ফর দ্য কনসেপ্ট অফ ফ্রিডম অফ দ্য সি। তিনি প্রথম সাগর নিয়ে, সাগর কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে করতে হবে, নিয়ম কানুনগুলো নিয়ে চিন্তা করেছেন, তাই ওনাকে বলা হয় এই বিষয়ের ফাদার। কেমন? আচ্ছা, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে এই যে আন্তর্জাতিক আইনের আলোকে সমুদ্রকে আন্তর্জাতিকভাবে কয়েকটি চিহ্নিত অঞ্চলে ভাগ করা যায়, যথা কি কি? সমুদ্র তটরেখা, রাষ্ট্রীয় জলসীমা, উপকূলবর্তী অঞ্চল, নিকটস্থ বা সংলগ্ন অঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মুক্ত সাগর এবং লাস্ট হচ্ছে মহীসোপান। আচ্ছা, আমরা যেটা গত ক্লাসে পড়েছি, যে ছবিটি দেখাচ্ছি আমরা, তাহলে এটা হচ্ছে বেজ লাইন বা ভিত্তি রেখা, এটা হচ্ছে ইন্টারনাল ওয়াটার বা ইনল্যান্ড ওয়াটার, যেটা এটা হচ্ছে টেরিটোরিয়াল সি, কন্টিগুয়াস জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এটা হচ্ছে হাই সি, যেটা আমরা এতক্ষণ ধরে 6 নম্বর পর্যন্ত পড়লাম। বাকি যে সবার লাস্ট সেটা হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ। কন্টিনেন্টাল শেলফ, দেখো আপু, যে এই যে 6টা কি কি? বেসলাইন, ইনল্যান্ড অর ইন্টারনাল ওয়াটার, টেরিটোরিয়াল সি, কন্টিগুয়াস জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, হাই সি আর কন্টিনেন্টাল শেলফ। এই 1 থেকে 6 পর্যন্ত সবটাই হচ্ছে পানি সংক্রান্ত। আর 7 নম্বরটা হচ্ছে যেটা ছিল মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ, সেটা হচ্ছে মাটি সংক্রান্ত, অর্থাৎ যেখানে স্থলভাগ রিলেটেড। কেমন? যদি আমরা আবার ছবিতে আবার দেখি, তাহলে কি কি পানি সংক্রান্ত ছিল? কি কি ছিল? বেসলাইন, ইনল্যান্ড or internal water, territorial sea, contiguous zone, exclusive economic zone, high sea, এই ছিল 6টা। কেমন? আর স্থলভাগ সংক্রান্ত ছিল হচ্ছে কন্টিনেন্টাল শেলফ। কেমন? তাহলে এই যে আমাদের প্রথম 6টা, যেটা হচ্ছে বেসলাইন, ইন্টারনাল ওয়াটার, টেরিটোরিয়াল সি, কন্টিগুয়াস জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, হাই সি, এই সবটা হচ্ছে পানি সংক্রান্ত। কেমন? আচ্ছা, শুধুমাত্র আমাদের বাকি যে থাকলো যে কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান, এইটা হচ্ছে স্থলভাগ। আজকে আমরা এই অংশটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। কেমন? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে মহীসোপান।
তাহলে মহাদেশ সংলগ্ন মহাসাগরের অগভীর অংশ যা সমুদ্রের গভীরের দিকে অর্থাৎ মহীঢালের দিকে স্বল্প ঢাল বিশিষ্ট। সমুদ্রের তলদেশের ঢাল হঠাৎ বৃদ্ধির স্থানই মহীসোপানের শেষ প্রান্ত। মহীসোপান সমুদ্রের তলদেশ ও সাবসয়েল নিয়ে গঠিত। নিকটস্থ পানি বিবেচ্য হবে না। তাহলে কথাটা কি দাঁড়ালো? মহাদেশ সংলগ্ন মহাসাগরের অগভীর অংশ যা সমুদ্রের গভীরের দিকে অর্থাৎ মহীঢালের দিকে স্বল্প ঢাল বিশিষ্ট। আমরা যদি এই ছবিটা খেয়াল করি, তোমরা দেখো যে এই হচ্ছে এটা হচ্ছে ল্যান্ড, কেমন, এই পাশেও কিন্তু ল্যান্ড, কেমন, আর এটা হচ্ছে মহাসাগর। তাহলে ল্যান্ড থেকে যে অংশটা খুব ধীরে ঢালু হয়ে মহাসাগরের গভীরে প্রবেশ করবে, এই গভীরে প্রবেশ করার আগ পর্যন্ত যে স্থানটা, এই স্থানটা হচ্ছে মহীসোপান, কেমন। আবার যখনই ঢালু হবে তখন সেটাকে বলা হবে মহীঢাল। তাহলে আমরা ঢালের আগ পর্যন্ত অংশটাকে বলবো হচ্ছে মহীসোপান। তাহলে মূল কথাটা হচ্ছে যে মহাদেশের থেকে সাগরের দিকে মৃদু ঢালু পর্যন্ত যে অংশটা গভীর সাগরের দিকে, সেই মৃদু ঢালু অংশটা হচ্ছে মহীসোপান, অথবা মহীঢালের আগ পর্যন্ত অংশটা হচ্ছে মহীসোপান। তাহলে এইটা হচ্ছে মহীসোপান। আবার দেখো এই পাশেও এটা হচ্ছে ল্যান্ড, তাহলে এটা হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ অথবা কন্টিনেন্টাল শেলফ। তাহলে এটাই বলা হলো যে মহাদেশ সংলগ্ন মহাসাগরের অগভীর অংশ যা সমুদ্রের গভীরের দিকে অর্থাৎ মহীঢালের দিকে স্বল্প ঢাল বিশিষ্ট। সমুদ্রের তলদেশের ঢাল হঠাৎ বৃদ্ধির স্থানই মহীসোপানের শেষ প্রান্ত। কি হলো দাঁড়ালো আপু, যে এখানে কিন্তু ঢালটা হঠাৎ করে বেড়ে গেল, তাই না? তাহলে এই ঢালটা শুরুর এই যে ঢালটা শুরু হলো, এই শুরু হচ্ছে মহীসোপানের শেষ প্রান্ত। তাহলে যেখানে ঢাল বেশি শুরু হচ্ছে তার উপরে প্রথম সীমাটা হচ্ছে মহীসোপানের শেষ প্রান্ত, কেমন। আচ্ছা, মহীসোপান সমুদ্রের তলদেশ ও সাবসয়েল নিয়ে গঠিত। নিকটস্থ পানি বিবেচ্য হবে না। তাহলে দেখো আপু, আমরা পরে ছবিটা দেখি, তাহলে এইটা হচ্ছে মহীসোপান এবং এটা হচ্ছে কন্টিনেন্টাল শেলফ। তাহলে এই হচ্ছে এটা হচ্ছে সিবেড এবং এটা হচ্ছে সাবসোয়েল, কেমন। তাহলে এই যে সিবেড এবং এই যে সাবসোয়েল, এইটুকু অংশ নিয়ে হচ্ছে মহীসোপান গঠিত। উপরের পানিটা না, কখনো এই পানি পানির নিচের সাগরের পৃষ্ঠ এবং অন্তর্মৃত্তিকা বা সাবসয়েল নিয়ে হচ্ছে মহীসোপান গঠিত। যদি আমরা এই ছবিতে খেয়াল করি তাহলে দেখো এইটা হচ্ছে কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান এবং এটা হচ্ছে মহীঢাল। তাহলে মহীঢালের যে শুরু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মহীসোপানের শেষ সীমা। তাহলে এইটা হচ্ছে মহীসোপান আর এইটা হচ্ছে মহীঢাল, কেমন। আবার তোমরা এই ছবিটা খেয়াল করো, আমরা গত ক্লাসে পড়েছি যে ইনল্যান্ড ওয়াটার এবং টেরিটোরিয়াল সি। তাহলে ইনল্যান্ড ওয়াটার এবং টেরিটোরিয়াল সি এর পরে শুরু হচ্ছে কি হচ্ছে কন্টিনেন্টাল শেলফ। তাহলে কি হলো আপু, মূলত হচ্ছে বেসলাইন থেকে 12 নটিক্যাল মাইল হচ্ছে টেরিটোরিয়াল সি, তারপর থেকে শুরু হয় কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান, যেটা আবার তোমরা দেখো এই ছবিতে সবিস্তারে দেয়া আছে। তাহলে দেখো আপু, এটা হচ্ছে একটা মহাদেশে একটা স্থলভাগের, এটা হচ্ছে বেসলাইন বা নিকটস্থ স্টেট বা রাষ্ট্র, এটা হচ্ছে বেসলাইন, আর এগুলো হচ্ছে ইন্টারনাল ওয়াটার। আর এটা হচ্ছে বেসলাইন থেকে সাগরের দিকে 12 নটিক্যাল মাইল যে প্রশস্ত অঞ্চলটা, তাকে বলা হয় টেরিটোরিয়াল সি। তাহলে টেরিটোরিয়াল সি এর পর থেকে সাগরের দিকে অগভীর যে অংশটা, এই অগভীর অংশটার এই যে স্থলভাগটাকে বলা হয় কন্টিনেন্টাল শেলফ। তাহলে এইটা হচ্ছে কন্টিনেন্টাল শেলফ,
নট ওয়াটার। দিস ইজ, এই যে ল্যান্ড, এই ল্যান্ডটা হচ্ছে কন্টিনেন্টাল শেলফ, কিন্তু কন্ডিশনটা হচ্ছে টেরিটোরিয়াল সি এর পরের থেকে, অর্থাৎ বেসলাইন থেকে 12 নটিক্যাল মাইলের পর যে অগভীর অংশটা সাগরের দিকে, এইটুকু অংশটাকে বলা হবে মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ। আমি কি ক্লিয়ার করতে পারলাম? তাহলে ক্লিয়ার কথাটা হচ্ছে যে মহাদেশের মহাদেশের এই যে মহাদেশের প্রান্তভাগ থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত সাগরের দিকে যাবে, সেটা হচ্ছে টেরিটোরিয়াল সি, এবং টেরিটোরিয়াল সি এর পর থেকে শুরু হবে মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ। ভাবে কিন্তু জিজ্ঞেস করবে যে মহীসোপানের শুরু কোত্থেকে, তাহলে মহীসোপানের শুরু হচ্ছে টেরিটোরিয়াল সি এর পর থেকে, অথবা বেসলাইন থেকে 12 নটিক্যাল মাইল পর থেকে মহীসোপান শুরু, এবং মহীসোপানের শেষ হচ্ছে মহীঢালের আগ পর্যন্ত। কেমন? তাহলে এইটুকু হচ্ছে যে মহীসোপান। কেমন? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে মহীসোপানের প্রশস্ততা বিশ্ব সমুদ্রের উপকূল ভাগ থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। তাহলে কি বলছে কথাটা, যে এই যে মহাদেশে, এই যে আমরা জানি যে গ্লোবের বিভিন্ন মহাদেশ বা এই যে মহাদেশগুলো আছে, হ্যাঁ, এই যে মহাদেশগুলোর বিভিন্ন জায়গায় মহীসোপানের প্রশস্ততা বিভিন্ন রকম। কেমন? আচ্ছা, যদি খুব পাহাড়ি অঞ্চল হয় তাহলে একরকম হবে, যদি সমভূমি অঞ্চল হয় তাহলে একরকম হবে, যদি মালভূমি অঞ্চল হয় এক ধরনের হবে, যদি আমি বললাম প্লাবন সমভূমি যুক্ত হয় তাহলে এক ধরনের হবে, যদি নরম শিলা হয় এক ধরনের হবে। তাহলে হচ্ছে কি যে স্থলভাগের স্ট্রাকচারের উপর নির্ভর করে সাধারণত যে মহীসোপানটা ওই অঞ্চলের কেমন হবে, অর্থাৎ প্রশস্ততাটা কেমন হবে। তাহলে মহীসোপানের প্রশস্ততা বিশ্ব সমুদ্রের উপকূল ভাগ থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। প্রশস্ততা নির্ণয়ের সুবিধার জন্য উপকূল রেখা থেকে সমুদ্রের দিকে যে পর্যন্ত সমুদ্রের পানির গভীরতা 200 মিটার পৌঁছায় সে পর্যন্ত মহীসোপান হিসেবে চিহ্নিত করা হয়। কি বলছে কথাটা হলো যে টেরিটোরিয়াল সি বা উপকূল সংলগ্ন সাগর থেকে কি হচ্ছে মহাসাগরের দিকে, এই যে যাচ্ছি আমরা মহাসাগরের দিকে, যে যতক্ষণ পর্যন্ত পানির গভীরতা, খেয়াল রাখবে পানির গভীরতা 200 মিটার পর্যন্ত থাকে, হ্যাঁ, তাহলে এই গভীরতা যতক্ষণ পর্যন্ত 200 মিটার পর্যন্ত থাকে ততটুকুন জায়গাকে বলা হবে মহীসোপান। তাই তো? তাহলে এই ছবিটা দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভাবে অতটুকু জায়গা পর্যন্ত কি হচ্ছে 200 মিটার গভীর, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে, পানির পৃষ্ঠ থেকে নিচ পর্যন্ত যে গভীরতা, এই গভীরতাটা হচ্ছে 200 মিটার। তাহলে 200 মিটার পর্যন্ত যে জায়গাটা, এই যে হ্যাঁ, এই প্রশস্তটাকে বলা হবে, প্রশস্ত অঞ্চলটাকে, অর্থাৎ এই অঞ্চলটাকে বলা হবে মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ। আর বাকিটা তখন হয়ে যাবে কি, যখন সে 200 মিটারের চেয়ে গভীরতা বেড়ে যাবে, অর্থাৎ এই ঢালটা খুব বেশি হয়ে যাবে, তখন তাকে বলা হবে মহীঢাল বা কন্টিনেন্টাল স্লোপ। তাহলে আমরা আসি কোন পর্যন্ত? আমাদের ইন্টারন্যাশনালি ল হিসেবে নিয়ম হচ্ছে, আমাদের লাস্ট যে ক্রাইটেরিয়া সেটা ছিল মহীসোপান। তাহলে এইটুকুন হচ্ছে মহীসোপান। তাহলে এর প্রশস্ততা নির্ভর করবে স্থলভাগের বৈশিষ্ট্যের উপর, অর্থাৎ স্থলভাগটা কতটুকুন পর্যন্ত সাগরের দিকে ঢালু, 200 মিটার পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে মহীসোপান। কেমন? আচ্ছা, আবার এটা হলো একটা সংজ্ঞা। কি সংজ্ঞাটা কি ছিল? যে সাগরের দিকে যেটুকু পর্যন্ত অঞ্চলের গভীরতা 200 মিটার অতটুকুন পর্যন্ত হচ্ছে মহীসোপান। আরেকটা ভাবে বলা যায়, মহীসোপানের সংজ্ঞায়িত করা যায়, সেটা হচ্ছে যে সমুদ্র তলের ঢাল সমুদ্রের দিকে বৃদ্ধি পেতে পেতে এক স্থানে এসে এর ঢাল অত্যন্ত বৃদ্ধি পেয়ে
মহীসোপানের সাধারণ প্রবণতা ভঙ্গ করে এ হঠাৎ গভীরতা বৃদ্ধির স্থানটি মহীসোপানের শেষ সীমা। একই কথা আমি আবারও বলছি যে এখান থেকে এটা সুষম ছিল, হঠাৎ করে এই যে ঢালটা অনেক একই রকম ছিল, কিন্তু এখানে হঠাৎ করে ঢালটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে বৃদ্ধি পাওয়ার আগ পর্যন্ত অঞ্চলটা হচ্ছে মহীসোপান। কেমন? আচ্ছা, মহীসোপানের গড় প্রশস্ততা হচ্ছে ৭৫ কিলোমিটার। তাহলে একটা মহীসোপানের গড় প্রশস্ততা হচ্ছে কতটুকু? ৭৫ কিলোমিটার এবং গড় ঢাল হচ্ছে ১.৭ মিটার পার কিলোমিটার, অর্থাৎ প্রতি কিলোমিটারে ঢাল হচ্ছে ১.৭ মিটার। ভাইবে জিজ্ঞেস করবে যে মহীসোপানের গড় প্রশস্ততা কত, তাহলে মহীসোপানের গড় প্রশস্ততা হচ্ছে ৭৫ কিলোমিটার এবং গড় ঢাল হচ্ছে ১.৭ মিটার পার কিলোমিটার। কেমন? আচ্ছা, তাহলে মহীসোপানের গড় প্রশস্ততা হচ্ছে ৭৫ কিলোমিটার এবং গড় ঢাল হচ্ছে ১.৭ মিটার পার কিলোমিটার, প্রতি কিলোমিটারে ১.৭ মিটার। ক্লিয়ার? খুব মজা করে, একটু মজা করে পড়বে, খুব ভালো লাগবে। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে এখন দেখো যে আমরা কি বলেছি যে কোনো একটা দেশের কি হচ্ছে যে পানির গভীরতা ২০০ মিটার পর্যন্ত থাকলে অথবা গভীরতা হঠাৎ করে যদি বেশি বেড়ে যেতে শুরু করে ওই সীমাটা পর্যন্ত হচ্ছে কি, সেটা হচ্ছে মহীসোপান। আচ্ছা, এখন সাধারণত ২০০ নটিক্যাল মাইলের মধ্যে কি হচ্ছে, যদি থাকে তো ভালো কথা মহীসোপান, যদি তারপরেও এরকম অগভীর অংশ থাকে, অর্থাৎ আমরা জানি যে ২০০ নটিক্যাল মাইল হচ্ছে EEZ এক্সক্লুসিভ ইকোনমিক জোন। হ্যাঁ, এখন যদি তারপরেও যদি অগভীর সমুদ্র অর্থাৎ ২০০ মিটারের মতো গভীর সাগর থাকে, তবে উপকূলীয় রাষ্ট্র ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান হিসাবে ভোগ করতে পারবে। কি বলছে কথাটা আপু? দেখো এই ছবিটা খুব একটা সুন্দর ছবি। দেখো যে আমরা জানি যে বেজলাইন থেকে না আমরা জানি যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন হচ্ছে কত, ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত। কেমন? আর হ্যাঁ, এইটা হচ্ছে একটু পর্যন্ত হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, আর যেটা হচ্ছে ১৮৮ নটিক্যাল মাইল হচ্ছে টেরিটোরিয়াল সি লাইন থেকে, তাই না? আচ্ছা, এখান থেকে আর হচ্ছে আমরা বেজলাইন থেকে হচ্ছে ২০০ নটিক্যাল মাইল। কেমন? আচ্ছা, কিন্তু যদি কোনো একটা দেশের কন্টিনেন্টাল শেলফ যদি ২০০ নটিক্যাল মাইলের পরেও থাকে, খেয়াল করে দেখো, এই যে দেখো আপু এই ছবিটা দেখো তোমরা, যে এই অগভীর অংশটা ২০০ নটিক্যাল মাইলের পরেও কিন্তু আছে। দেখো এই যে দেখো, এটা হচ্ছে ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত দেখাচ্ছে। কেমন? তাহলে এই ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত কিন্তু এটা মহীসোপানের অংশ। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে অগভীর অংশটা সাগরের দিকে যত নটিক্যাল মাইল যাবে এই সব ততক্ষণ পর্যন্ত মহীসোপান বাড়তে থাকবে। কেমন? এবং এই সবটা মহীসোপানের সুবিধা ভোগ করবে এই সংশ্লিষ্ট উপকূলবর্তী যে রাষ্ট্র, এই রাষ্ট্র। তাহলে মহীসোপানের সাগরের দিকে যতটুকু পর্যন্ত যাক না কেন সবটা ভোগ করবে এই উপকূলবর্তী রাষ্ট্র। কেমন? আচ্ছা, এরপরেও ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান এসব ভোগ করবে কে? উপকূলীয় রাষ্ট্র। এরপরেও যদি অগভীর সমুদ্র থাকে সেটাও পাবে উপকূলীয় রাষ্ট্র। কেমন? যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে
354 নটিক্যাল মাইল। তাহলে আমরা পাই হচ্ছে 354, বাংলাদেশ পায় 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের সুবিধা। আবার আপু তোমরা দেখো এই ছবিটা খেয়াল করে দেখো, শেলফ কিন্তু এখানে শেষ, এক্সক্লুসিভ ইকোনমিক জোনের এখানেই কিন্তু শেলফ শেষ। দেখো কত কমেতে শেষ, কেমন দেখো কত কমেতে শেষ, কিন্তু এটা কত বেশিতে শেষ। এটাই হচ্ছে মহীসোপানের প্রশস্ততা কম এবং বৃদ্ধির কারণে। তাহলে মহীসোপান যত বড়ই হোক না কেন, হ্যাঁ, ওই সবটার অধিকার ভোগ করবে সংশ্লিষ্ট উপকূলীয় রাষ্ট্র। তাহলে এই রাষ্ট্র অনেক বড় মহীসোপান অঞ্চল ভোগ করবে, কিন্তু এই রাষ্ট্রটা অনেক কম মহীসোপান অঞ্চলের সুবিধা ভোগ করবে। কেমন? খুব ইন্টারেস্টিং না? খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে এখন আমরা পড়ি যে কি কি সুবিধা উপকূলীয় রাষ্ট্র ভোগ করবে মহীসোপান অঞ্চল থেকে। অর্থাৎ এই যে স্থলভাগ, এটা তো এক ধরনের স্থলভাগ সাগরের নিচে, এই স্থলভাগ থেকে উপকূলীয় রাষ্ট্র কি কি সুবিধা পাবে। তাহলে সুবিধা কি কি? সমুদ্রের তলদেশ ও সাবসোয়েল থেকে বিভিন্ন ধরনের খনিজ, জৈব সম্পদ এবং অন্যান্য অজৈব সম্পদ সমূহ আহরণের অধিকার থাকবে। তাহলে কি বলছে কথাটা, যে এখান থেকে, এই জায়গা থেকে সংশ্লিষ্ট উপকূলবর্তী অঞ্চল বিভিন্ন ধরনের খনিজ, জৈব সম্পদ এবং অন্যান্য অজৈব সম্পদ সমূহ আহরণের অধিকার থাকবে। তাহলে উপকূলবর্তী অঞ্চল, এই অঞ্চল থেকে খনিজ সম্পদ, জৈব সম্পদ এবং অন্যান্য অজৈব সম্পদ সমূহ আহরণের অধিকার রাখে। কৃত্রিম হ্রদ স্থাপনের অধিকার রাখে। খনন কার্যের অধিকার রাখে। কেবল এবং পাইপলাইন বসানোর অধিকার থাকবে, তাই না? এই অঞ্চলে কি হবে, যে কেবল এবং পাইপলাইন বসানোর অধিকার থাকে এই উপকূলবর্তী অঞ্চলের। তারপরে সামুদ্রিক গবেষণার কাজ করতে পারবে, মানে সমুদ্র নিয়ে এখানে ওনারা গবেষণার কাজ করতে পারবে। সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ করার অধিকার থাকবে। কিভাবে সমুদ্রকে সংরক্ষণ করা যায়, এই অধিকার থাকবে উপকূলবর্তী রাষ্ট্রের। কেমন? আচ্ছা, তারপর আরো আছে আপু, কি আছে? উপকূলীয় রাষ্ট্র একটু চেঞ্জ, খেয়াল রাখবে, ভাইবা জিজ্ঞেস করবে উপকূলীয় রাষ্ট্র, আমি কি বলেছি আপু, উপকূলীয় রাষ্ট্র 200 নটিক্যাল মাইল পর্যন্ত থাকবে, অথবা 350 নটিক্যাল মাইল পর্যন্ত থাকতে পারে মহীসোপান, আবার তার চেয়েও বেশি থাকতে পারে। কিন্তু দেখো কি আছে আপু, উপকূলীয় রাষ্ট্র 200 নটিক্যাল মাইলের বাইরের মহীসোপান অঞ্চল থেকে খনিজ, তৈল, প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য আহরিত সম্পদ থেকে সম্পদের আর্থিক মূল্য বা পরিমাণের 7% পর্যন্ত ইন্টারন্যাশনাল সিবেড অথরিটিকে প্রদান করতে হবে। একটু ব্যতিক্রম। তাহলে যদি কোনো একটা দেশের মহীসোপানের প্রশস্ততা 200 নটিক্যাল মাইলের ভিতরে থাকে, তাহলে এখান থেকে আহরিত সম্পদ সে একাই উপকূলবর্তী রাষ্ট্র ভোগ করতে পারে। কিন্তু যদি কোনো একটা রাষ্ট্রের মহীসোপানের প্রশস্ততা 200 নটিক্যাল মাইলের বেশি হয়, তাহলে ওই অঞ্চল থেকে, অর্থাৎ 200 নটিক্যাল মাইলের পরের যে মহীসোপান অঞ্চল, সেখান থেকে ওই রাষ্ট্র যেসব খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস বা অন্যান্য যে কোনো আহরিত সম্পদ সে আহরণ করে, তার সর্বোচ্চ 7% অথবা মূল্যের 7% কাকে জমা দিতে হবে, কাকে প্রদান করতে হবে? ইন্টারন্যাশনাল সিবেড অথরিটিকে প্রদান করতে হবে। ভাইবার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে উপকূলীয় রাষ্ট্রের কত নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান অঞ্চলে উপকূলবর্তী রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা থাকবে? হ্যাঁ, থাকবে, কিন্তু 200 নটিক্যাল মাইলের পর থেকে আহরিত সম্পদের মূল্যের 7% অথবা যে পরিমাণ সম্পদ আহরিত হবে
তার 7% জমা দিতে হবে ইন্টারন্যাশনাল সিবেড অথরিটিকে। কেমন? খুবই মজা, তাই না আপু? আরেকটা হচ্ছে, তবে উপকূলীয় রাষ্ট্রের সম্মতিক্রমে অন্যান্য রাষ্ট্র এই অঞ্চলে কেবল ও পাইপলাইন বসানোর কাজ করতে পারবে। তাহলে কি হচ্ছে, উপকূলীয় রাষ্ট্রের সম্মতিতে ওই অঞ্চলে অন্য দেশ এই অঞ্চলে কেবল এবং পাইপলাইন বসানোর কাজ করতে পারবে। আমি আবারও বলছি, উপকূলীয় রাষ্ট্রের সম্মতিক্রমে, হ্যাঁ, মহীশূপান অঞ্চলে কি হচ্ছে যে অন্য রাষ্ট্র কি করতে পারবে, পাইপলাইন এবং কেবল বসানোর কাজ করতে পারবে। তাহলে এগুলো হচ্ছে যে মহীশূপান অঞ্চলে কি কি সুবিধা ভোগ করবে উপকূলীয় রাষ্ট্রসমূহ। এবার হচ্ছে কি আপু, এগুলো হলো মহীশূপান। কেমন? এখন হচ্ছে, এটা হচ্ছে একটুখানি আমাদের সিলেবাসের বাইরে বলা যাবে না। তোমরা যদি লতে পরীক্ষা বা তোমার জানার জন্য বা পরীক্ষা যদি প্রশ্নে আসে, ল লেখার পর আবার এটাও লিখবে যে স্থল বেষ্টিত যে দেশ, এরাও তো সাগরকে ভোগ করতে চাইবে, তাইবে না? চাইবে না? তাহলে একটা স্থল বেষ্টিত দেশ যার কোনো সামুদ্রিক সীমা নাই, সেখানে কি হবে সেটারও কিন্তু একটা নিয়ম নীতি আছে। তোমরা পরীক্ষার খাতায় এটাও লিখবে। কেমন? তাহলে আইন যেমন 7টা আছে, তার সাথে তোমরা অতিরিক্ত ভাবে যোগ করে দিবে যে ভূভাগ বেষ্টিত রাষ্ট্রসমূহের বেলায় সমুদ্রকে কিভাবে ব্যবহার করবে। কেমন? আচ্ছা, তাহলে কি হলো, ভূভাগ বেষ্টিত রাষ্ট্রসমূহ, যাকে ইংলিশে বলা হয় ল্যান্ড লক স্টেটস। কেমন? আচ্ছা, অর্থাৎ যে দেশের কি হচ্ছে সমুদ্র সীমানায়, অর্থাৎ যে দেশটা মহাদেশের ম্যাক্সিমাম কি হয় মহাদেশের অভ্যন্তরে হয়। যেমন আপু ধরো এই যে, হ্যাঁ, এই একটা দেশ আফ্রিকা মহাদেশের মাঝখানে। কেমন? এই যে আপু, এই একটা দেশ আফ্রিকা মহাদেশের মাঝখানে, এই একটা দেশ এশিয়া মহাদেশের মাঝখানে কি হচ্ছে নেপাল, ভুটান। কেমন? তারপর হচ্ছে তোমার ধরো হচ্ছে ইউরোপের অস্ট্রিয়া, হ্যাঁ, বলিভিয়া। এই যে দেশগুলো, এদের কিন্তু কি নাই, এদের কিন্তু সমুদ্র সীমা নাই। তাহলে এরা তো সমুদ্রকে ব্যবহার করবে, তাহলে কিভাবে ব্যবহার করবে? এটা নিয়মটা কি হলো, নিয়মটা শোনো, যে যেসব দেশ মহাদেশের অভ্যন্তরে অবস্থিত এবং যাদের কোনো সামুদ্রিক সীমানা নেই, এদেরকে ভূভাগ বেষ্টিত রাষ্ট্র বলে। যেমন নেপাল, অস্ট্রিয়া, বলিভিয়া প্রভৃতি উল্লেখযোগ্য। চিত্র তুমি দেখানো আছে। কেমন? এই যে নেপাল, তারপরে হচ্ছে এখানে হচ্ছে অস্ট্রিয়া। হ্যাঁ, তাহলে এই যে দেশগুলো, এখানে দেশ, এই যে লাল কালারের চিহ্নিত দেশগুলো, এগুলো হচ্ছে কি আফ্রিকা ম্যাক্সিমাম অনেকগুলো দেশ। কেমন? আবার দেখো এই যে এখান থেকে সোভিয়েত ইউনিয়ন থেকে যেমন স্বাধীনতা প্রাপ্ত হয়েছে এই দেশগুলো, এই সবগুলো দেশ কিন্তু কি হচ্ছে, অনেকগুলো দেশ কিন্তু হচ্ছে যে স্থলভাগ বেষ্টিত। তাহলে এরা কি নিয়মে সমুদ্রকে ব্যবহার করবে? হ্যাঁ, তাহলে এদের সুযোগটা দেখো। আমরা যে পড়লাম যে 1982 সাল পর্যন্ত যে সম্মেলন ছিল, হ্যাঁ, কিন্তু 1965 সালের আগ পর্যন্ত যতই সমুদ্র নিয়ে গবেষণা বা আইন সংক্রান্ত গবেষণা যাই হোক না কেন, সি লকড, হ্যাঁ, কান্ট্রিজ নিয়ে কোনো কিছু রুল তৈরি হয়নি। এটা তৈরি হয়েছে 1965 সালের পর থেকে। কেমন? তাহলে এটাই বলা হলো যে পূর্ববর্তী সম্মেলনগুলোতে ভূভাগ বেষ্টিত রাষ্ট্রসমূহের স্বার্থের দিকে দৃষ্টি দিয়ে কোনো আইন প্রণীত হয়নি। কেমন? প্রথম হলো 1965 সনে নিউ ইয়র্কে বাণিজ্য ও অতিক্রমণ, ট্রেড এন্ড ট্রানজিট, এই যে কথাটা, এই যে ট্রানজিট, এই কথাটা দিয়ে চলে আসলো যে চুক্তি সম্পাদিত হয় যার কয়েকটি গুরুত্বপূর্ণ আইন নতুন সমুদ্র আইনে প্রতিফলিত হয়েছে। ট্রানজিট মানে হচ্ছে কি আপু, এক দেশ অন্য দেশের কে যাতায়াতের জন্য ব্যবহার করবে, তার মানে ওই দেশ তাকে সম্মতি দিবে, এটা বলা হয় ট্রানজিট। কেমন? আচ্ছা, তাহলে কি দাঁড়ালো কথাটা, যে 1965 সালের আগ পর্যন্ত
ভূবেষ্টিত দেশগুলো সমুদ্রের কোন ধরনের সুবিধা পেত না, শুধুমাত্র মুক্ত সাগর ছাড়া, তাই তো? আচ্ছা, তাহলে 1965 সালের সনে নিউ ইয়র্কে বাণিজ্য ও অতিক্রমণ, হ্যাঁ তা ইংলিশ হচ্ছে ট্রেড এন্ড ট্রানজিট চুক্তি সম্পাদিত হয়, যার কয়েকটি গুরুত্বপূর্ণ আইন নতুন সমুদ্র আইনে প্রতিফলিত হয়েছে। ফলে কি হলো? ফলে হচ্ছে ভূভাগ বেষ্টিত রাষ্ট্রসমূহ সমুদ্র থেকে বা তাদের ভূখণ্ড থেকে পার্শ্ববর্তী দেশের সমুদ্র বন্দরে যে কোনো দ্রব্য পরিবহনের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে বাণিজ্য করার স্বাধীনতা ভোগ করবে। এখানে কিন্তু কন্ডিশন আছে, কেমন? কিন্তু বাণিজ্যের স্বাধীনতা ভোগ করার পূর্বে অবশ্যই অতিক্রমকারী দেশের সঙ্গে পারস্পরিক শর্ত ও ব্যবহার বিধি সম্বন্ধে চুক্তি বা সম্পর্ক থাকতে হবে। তাহলে আমি যে বললাম নেপাল, বলিভিয়া, সুইজারল্যান্ড, হ্যাঁ, যে আর অন্য মঙ্গোলিয়া, হ্যাঁ, বা ইউক্রেন, যে দেশগুলো আছে চাঁদ, কেমন, এরা যদি অন্য দেশের বা সাথে যে কোনো ধরনের যে সমুদ্র ইউজ করতে চায়, হ্যাঁ, তখন ওই দেশের সাথে সম্মতির ভিত্তিতে কিন্তু, এবং ওই দেশ যে কন্ডিশনগুলি দিবে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুসারে, ওই আইন অনুসারে আইনগুলো মেনে এবং প্রযোজ্য শর্ত মেনে তাকে সমুদ্রটাকে ইউজ করতে হবে, কেমন? আচ্ছা, এখন দেখো ভূভাগ বেষ্টিত রাষ্ট্রসমূহের জন্য বর্তমান সমুদ্র আইনের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে, তাহলে সে কি কি পাবে? ভূবেষ্টিত রাষ্ট্র কি কি পাবে? কি কি পাবে দেখো, অন্য দেশের সীমান্ত অতিক্রম করে সমুদ্রে যাওয়া এবং আসার অধিকার ও অতিক্রমের স্বাধীনতা ভোগ করবে। এটা সিলোতে বলা আছে যে উপকূলবর্তী রাষ্ট্র সিলক দেশ কান্ট্রিকে এই সুবিধাটা দিতে হবে। যেমন বাংলাদেশ হচ্ছে উপকূলবর্তী রাষ্ট্র, নেপাল ভুটান কি হচ্ছে উপকূলবর্তী রাষ্ট্র কিন্তু না, তাহলে বাংলাদেশ নেপাল ভুটানকে এই সুযোগটা দিতে হবে। তারপর হচ্ছে অত্যন্ত প্রিয় জাতির ধারার আবেদন পরিহার। বাংলাটা কঠিন, আপনি ইংলিশে শোনো, মোস্ট ফেভার্ড নেশন ক্লোজ। হ্যাঁ, অর্থাৎ এই রাষ্ট্রটা আমার খুব পরিচিত বা পছন্দের, বা এই জাতিটা আমার খুব পছন্দের, এসব কথা বলা যাবে না। এখানে হচ্ছে কি যে জাতি কোনো কথা না, হ্যাঁ, যে জাতিরই হোক না কেন, সাগর হচ্ছে সবার, আমরা আমাদেরকে সাগরকে ব্যবহার করতে দিতে হবে। এবং দিতে হবে মানে কি হচ্ছে, ওদেরকে দেয়া লাগবে। অর্থাৎ উপকূলবর্তী রাষ্ট্রের উপর একটা শর্ত থাকে, তোমরা সিলেক্ট কান্ট্রিকে সুবিধা দিবে। সিলো কান্ট্রিকে তোমাদেরকে সুবিধা দিতে হবে সমুদ্রকে এরা ব্যবহার করার জন্য, কেমন? এটা হচ্ছে কথা। এবং তাদেরকে বহিঃশুল্ক, কর ও অন্যান্য খাজনা মওকুফ করতে হবে। আমরা গত ক্লাসে পড়েছি যে টেরিটোরিয়াল সিতে কি হচ্ছে, শুল্ক কর বসানো থাকে, কেমন? এই করগুলি, এই জিনিসগুলো সিলো কান্ট্রির জন্য প্রযোজ্য হবে না, অর্থাৎ তারা ট্যাক্স দিবে না, তারা শুল্ক দিবে না, কেমন? অন্য যে কোনো ধরনের খাজনা ওরা সিলক কান্ট্রিগুলো দিবে না, কিন্তু অন্যান্য উপকূলবর্তী রাষ্ট্রগুলি কিন্তু দিবে। তাহলে টেরিটোরিয়াল সিতে যে ট্যাক্স নেওয়া হয়, এই ট্যাক্স গুলো ল্যান্ড লক কান্ট্রিগুলো দিবে না, কিন্তু অন্যান্য উপকূলবর্তী রাষ্ট্রগুলোকে দিতে হবে, কেমন? এটি বলা হলো। আচ্ছা, পরিবহনের ব্যবস্থা করা এবং উন্নয়নের জন্য সহযোগিতা করা। তাহলে কি হচ্ছে, যে উপকূলবর্তী অঞ্চল সিলক কান্ট্রির যে মালামাল পরিবহন করবে, এই মালামাল পরিবহন একে ব্যবস্থা উন্নয়নের জন্য সহযোগিতা করতে হবে। অর্থাৎ উপকূলবর্তী রাষ্ট্রকে ল্যান্ডলক রাষ্ট্রের মালামাল পরিবহন এবং উন্নয়নের জন্য সহযোগিতা করতে হবে, কেমন? অযথা বিলম্বিত করা অথবা মাল বা জনসাধারণের সীমান্ত অতিক্রমণের টেকনিক্যাল অসুবিধা সমূহ দূরীকরণের ব্যবস্থা। তাহলে কি হচ্ছে, যে অযথা বিলম্বিত করা যাবে না, অর্থাৎ উপকূলবর্তী রাষ্ট্রের মাধ্যমেই তো ট্রানজিট দিয়েই তো সিলক কান্ট্রির মালামালগুলো আসবে, তাহলে এখানে বিলম্বিত করা যাবে না। আর জনসাধারণকে অথবা মালামাল সীমান্ত পরিবহনের যদি কোনো টেকনিক্যাল অসুবিধা থাকে,
সিলক কান্ট্রি, তাহলে এটা দূরীকরণের ব্যবস্থা করতে হবে। সোজা কথা যে উপকূলবর্তী রাষ্ট্র ল্যান্ডলক কান্ট্রিকে মালামাল পরিবহনের যে কোনো ধরনের সহযোগিতা যদি প্রয়োজন হয় তাহলে করতে হবে। কেমন? তারপর হচ্ছে কি সামুদ্রিক বন্দরের সমব্যবহার বিধি। যে পোর্ট, হ্যাঁ পোর্ট আছে, পোর্টকে সমানভাবে উপকূলবর্তী রাষ্ট্র যেভাবে ব্যবহার করবে, হ্যাঁ ল্যান্ডলক কান্ট্রি সেভাবে ব্যবহার করার অধিকার থাকবে ল্যান্ডলক কান্ট্রি। তার উপকূলবর্তী সমুদ্রতে যে বন্দর থাকে, এই বন্দরগুলো উপকূলবর্তী দেশ এবং ল্যান্ডলক দেশ সমানভাবে ব্যবহার করতে পারবে, অর্থাৎ সম অধিকার থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে বৃহত্তর অতিক্রমণের সুযোগ সুবিধা প্রদান। যদি আরো কোনো দেশ পার হয়ে হয়ে যদি অনেক দূর অতিক্রম করে শীতে যেতে হয়, সাগরে যেতে হয়, সেখানেও কিন্তু কি হচ্ছে সুবিধা প্রদান করতে হবে, অর্থাৎ অনেক দীর্ঘ স্থলপথ অতিক্রম করলেও কিন্তু সুবিধা দিতে হবে। কেমন? আমরা যেমন জানি যে ইন্টারন্যাশনাল যে রোডওয়ে গুলি আছে, ইন্টারন্যাশনাল এয়ারওয়ে গুলি আছে, এরা কিন্তু অনেক অনেক দেশ অতিক্রম করে যায়। কেমন? তাহলে সমুদ্রের বেলাও কিন্তু কি হচ্ছে যে তাদেরকে ল্যান্ডলক কান্ট্রিগুলোকে এই সুবিধাটা দিতে হবে। তাহলে এটাই বললো যে বৃহত্তর অতিক্রমণের সুযোগ সুবিধা প্রদান করতে হবে। তারপর হচ্ছে সমুদ্রে বাই অল মিনস অফ ট্রান্সপোর্ট, সকল ধরনের মাধ্যম, পরিবহনের সকল ধরনের মাধ্যম নিয়ে প্রবেশের অধিকার থাকবে। তাহলে কি হচ্ছে ল্যান্ডলক কান্ট্রির যে যত ধরনের সমুদ্রের মাধ্যম আছে মানুষ ব্যবহার করে, সবগুলো এরা ব্যবহার করার অধিকার থাকবে ল্যান্ডলক কান্ট্রির। তারপর হচ্ছে সংলগ্ন সাগর এবং একান্ত ঐকান্তিক অর্থনৈতিক অঞ্চলে, অর্থাৎ কি হচ্ছে টেরিটোরিয়াল সি এন্ড এক্সক্লুসিভ ইকোনমিক জোন, হ্যাঁ ইনোসেন্ট প্যাসেজ, অর্থাৎ কিনা ইনোসেন্ট প্যাসেজ হচ্ছে স্বাধীন পাস আর পথ আর কি, হ্যাঁ ইনোসেন্ট প্যাসেজের মাধ্যমে প্রবেশের অধিকার থাকবে। তাহলে কি হচ্ছে যে ইনোসেন্ট প্যাসেজের মাধ্যমে টেরিটোরিয়াল সি এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোনে কি কে প্রবেশ করবে, কারা প্রবেশ করতে পারবে? হ্যাঁ ইনোসেন্ট প্রবেশ থাকবে কার? ল্যান্ডলক কান্ট্রি। কেমন? তাহলে কথাটা কি দাঁড়ালো যে ইনোসেন্ট প্যাসেজের মাধ্যমে টেরিটোরিয়াল সি এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোনে, হ্যাঁ ল্যান্ডলক কান্ট্রির প্রবেশ অধিকার থাকবে। কেমন? আচ্ছা, অন্য দেশের উপর দিয়ে বিমান পরিবহনের সুবিধা থাকতে হবে। কেমন? তাহলে ল্যান্ডলক কান্ট্রিগুলোর অন্য দেশের উপর দিয়ে বিমান পরিবহন এর সুবিধা থাকতে হবে। জাহাজ এবং অন্যান্য নৌযানের ইকুয়াল ট্রিটমেন্টের সুবিধা। এখানে আপনি ইকুয়াল ট্রিটমেন্ট হচ্ছে জাহাজ যদি নষ্ট হয়, তাহলে তো সমুদ্রে বন্দরে কোথাও না কোথাও তাকে ঠিক করতে হয়, তাই না? তাহলে ল্যান্ডলক কান্ট্রির যদি জাহাজ হয় তাহলে তার যে পরিমাণ খরচ সে দিবে, ঠিক উপকূলবর্তী রাষ্ট্র সে সমান খরচ দিবে। উল্টোভাবে বললে কি হচ্ছে যে একটা উপকূলবর্তী রাষ্ট্রের জাহাজ যদি নষ্ট হয় তাহলে যে পরিমাণ খরচ সে দিবে, হ্যাঁ চার্জ দিবে, সমান চার্জ দিবে ল্যান্ডলক কান্ট্রি, তার চেয়ে বেশি সে দিবে না। অর্থাৎ সমান খরচে জাহাজ বা অন্যান্য নৌযানকে বিকল হলে ঠিক করতে হবে, বেশি খরচ নেওয়া যাবে না। তারপর হচ্ছে কি মুক্ত সাগরের সুবিধা। আমরা গত ক্লাসে পড়েছি যে মুক্ত সাগরের সুবিধা হচ্ছে সারা বিশ্বে সবার জন্য ঠিক একই সুবিধা থাকবে হচ্ছে ল্যান্ডলক কান্ট্রিরও। তাহলে ল্যান্ডলক কান্ট্রিরও মুক্ত সাগর ব্যবহার করার সুবিধা থাকবে। আচ্ছা, তারপর বলা হলো আবার কি, যে সকল উপকূলীয় রাষ্ট্র তাদের একান্ত অর্থনৈতিক অঞ্চলের মৎস্য সম্পদ ঠিকভাবে ব্যবহার করতে পারছেন না বা অব্যবহৃত থাকছে, সে অঞ্চলে ভূভাগ বেষ্টিত রাষ্ট্রসমূহ সীমিত আকারে মৎস্য আহরণের অধিকার পাবে। কি বললো কথাটা? যে ধরো উপকূলবর্তী কোন একটা রাষ্ট্র অনেক উন্নত, কেমন, এবং তার পাশে যে ল্যান্ডলক কান্ট্রিটা সে অনেক উন্নত, তার যদি উন্নত প্রযুক্তি থাকে
যদি ল্যান্ডলক কান্ট্রির উন্নত প্রযুক্তি না থাকে কিন্তু তার মৎস্য, তার মহিষ পানে অর্থাৎ তার যে টেরিটোরিয়াল সি বলো, ইনল্যান্ড ওয়াটার বলো, বা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলো, কেমন এই জোনে কি হচ্ছে যে অনেক মৎস্য সম্পদ উপকূলবর্তী রাষ্ট্র তার প্রযুক্তির জন্য আহরণ করতে পারে না। সেক্ষেত্রে যদি উপকূলবর্তী রাষ্ট্র চান যদি, তাহলে ল্যান্ডলক কান্ট্রিকে বলতে পারেন তুমি আমার এই এলাকার মাছ মৎস্য সম্পদ আহরণ করতে পারবে, কিন্তু সীমিত আকারে, অর্থাৎ আকারটা বলে দিবে। কে বলে দিবে? উপকূলবর্তী রাষ্ট্র। তাহলে কথাটা কি দাঁড়ালো? উপকূলবর্তী রাষ্ট্র যদি তার সমুদ্র সীমার থেকে যে পরিমাণ মৎস্য আহরণ করা যায় সে পরিমাণ প্রযুক্তি না থাকে, যদি অন্য ল্যান্ডলক কান্ট্রির সে প্রযুক্তি থাকে, তাহলে সে দেশকে সীমিত আকারে মৎস্য সম্পদ আহরণ করার অনুমতি দিতে হবে। ক্লিয়ার আপু? আচ্ছা, এইগুলি ছিল হচ্ছে কি যে উপকূলবর্তী রাষ্ট্র ল্যান্ডলক রাষ্ট্রকে কি কি সুযোগ সুবিধা দিতে বাধ্য থাকবে। কেমন? তাহলে আপু আমরা আজকে পড়লাম মহীসোপান। মহীসোপান কতটুকু বিস্তৃত, তার ব্যতিক্রমটা কি, সব উপকূলীয় রাষ্ট্রের জন্য মহীসোপান একরকম না, এবং মহীসোপান থেকে উপকূলীয় রাষ্ট্র কি কি ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে, এগুলো আমরা জানলাম। আর সবার শেষে জানলাম হচ্ছে একটা ল্যান্ড লক রাষ্ট্র কি, এবং ল্যান্ড লক রাষ্ট্র কি কি সুযোগ সুবিধা কিভাবে সাগর থেকে উপকূলবর্তী অঞ্চলের মাধ্যমে সাগর থেকে ভোগ করবে। কেমন? আমরা অতটুকুন পর্যন্ত আজকে আমরা পড়াশোনা করলাম। তাহলে এইটুকু ছিল আমাদের সমুদ্র আইন। তাহলে কনক্লুশনে বলা যায় যে, পরিশেষে বলা যায় যে এই সমুদ্র আইনটি এমন একটি আইন যার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ বংশধরদের সেবা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার খেয়াল করবে আপু, আইন কিন্তু চেঞ্জ হয়, নতুন পরিস্থিতিতে আবার নতুন ধরনের আইন কিন্তু সংযোজন হয়, আবার বিয়োজন হয়। তাহলে আমাদের ভবিষ্যৎ বংশধরদের সেবা পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সাথে সাথে সামাজিক ন্যায় বিচার ও সুন্দর ব্যবস্থাপনারও প্রতিশ্রুতি রয়েছে। কেমন? তারপরে যদি কেউ কোনো অন্যায় করে ন্যায় করে, সেটারও কিন্তু একটা ব্যবস্থা করা যায়। যেমন বাংলাদেশ মায়ানমারের সাথে অথবা ইন্ডিয়ার সাথে যে সমুদ্র সীমা নিয়ে আমাদের সমস্যা ছিল, এটা কিন্তু আল্লাহর রহমতে অনেক ঠিক হয়ে গিয়েছে। এরকম ভাবে আবার আদালতে, এখানে কিন্তু আন্তর্জাতিক আদালত আছে সমুদ্র আইনের উপরে, সেখানে গিয়ে কিন্তু সংশোধন করা যায়, পরিবর্তন পরিমার্জন করা যায়, আবেদন করা যায়, সালিশ করা যায়, বিচার হয়, মীমাংসা হয়। সাধারণ আদালতের মধ্যে অনেক কাজ কিন্তু এখানে হয় সমুদ্র আইন নিয়ে। কেমন? তাহলে এর জন্য বলা হলো যে এটি এমন একটি আইন যার মাধ্যমে বর্তমান এবং ভবিষ্যৎ বংশধরদের সেবা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেমন? এবং তার সাথে সাথে যে বর্তমানে মানুষের সামাজিক ন্যায় বিচার ও সুন্দর ব্যবস্থাপনার প্রতিশ্রুতি রয়েছে, অর্থাৎ কোনো সমস্যা হলে সমাধানেরও ব্যবস্থা আছে। কেমন? তো আমরা এতদিন ধরে পরপর 3টা ক্লাসের মাধ্যমে আমরা পড়লাম ইন্টারন্যাশনাল ল অফ ওয়াটার। কেমন? ইন্টারন্যাশনাল ল অফ সি, আন্তর্জাতিক সমুদ্র আইন তোমাদের সিলেবাসের অংশ ছিল। তোমরা বারবার এই ক্লাসটা পড়বে, শুনবে এবং চর্চা করবে, তার সাথে সাথে নিজেকেও পরীক্ষার জন্য এভাবে প্রস্তুত করে তুলবে। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। এই প্যান্ডামিক পিরিয়ডে বাইরে যাবে না, সহজে স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে বসে পড়াশোনা করবে। পরীক্ষা যদি চলে আসে, পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আগামী ক্লাস পর্যন্ত, ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো। সবাইকে ক্লাস শোনার জন্য, ক্লাস করার জন্য, ক্লাসটা আবার বারবার দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।